দায়িত্ব নেবেন বিভিন্ন ধরনের মার্জিত শব্দের ব্যবহার, সুস্পষ্ট উচ্চারণের সাথে সাথে মার্জিত শব্দের ব্যবহার এবং সম্পূর্ণ বাক্যে একটি কথা বলতে শিক্ষক চেষ্টা করবেন শিশুর সঙ্গে। বারংবার এইভাবে কথা বলতে বলতে, বারংবার যখন শিক্ষক এইভাবে শিশুর সাথে কথা বলবেন, এইভাবে কথা বলতে বলতে ক্রমশ তিনি শিশুকে দক্ষ করে তুলতে পারবেন তার মাতৃভাষার থেকে তার মান্যচলিত ভাষায় কথা বলার অভ্যাসটাকে। এবং এই মান্যচলিত ভাষায় কথা বলার অভ্যাসে শিশুর দক্ষ বা রপ্ত তখনই হবে যখন শিক্ষক শিশুর সামনে এই মাতৃভাষা থেকে মান্যচলিত ভাষার ভান্ডারটা বিস্তারিত করে দিতে পারবেন। কিভাবে তিনি এই মান্যচলিত ভাষার ভান্ডারকে বিস্তার করবেন? শিশুর সামনে বিভিন্ন ছড়া, বিভিন্ন ধরনের গান, এই গানে ব্যবহৃত শব্দগুলো বারবার উচ্চারণ করা এবং বারবার বিভিন্ন বাক্যে সেই শব্দগুলোকে প্রয়োগ করার মাধ্যমে, মার্জিত শব্দের ব্যবহারের মাধ্যমে শিশুকে মান্যচলিত ভাষায় দক্ষ বা পারদর্শী করে তুলতে পারবেন একজন শিক্ষক। তাই একজন শিক্ষকের প্রধান দায়িত্ব হবে শিশুর এই মাতৃভাষাটাকে মান্যচলিত ভাষায় রূপান্তরিত করার জন্য। এরপর আসি পরবর্তী ভাবে শিশুর ডায়ালেক্ট চেঞ্জ করার জন্য বা শিশুর যে টোনে কথা বলছে, যে আঞ্চলিকতা দোষে দুষ্ট বা আঞ্চলিকতার জন্য বিভিন্ন ডায়ালেক্টে শিশু কথা বলে, সেই ডায়ালেক্টটাকে পাল্টানোর জন্য সুস্পষ্ট উচ্চারণ এবং ধ্বনিগত পার্থক্য এবং সুস্পষ্ট উচ্চারণে মার্জিত শব্দ ব্যবহার এগুলো শিক্ষককে করতে হবে। কিভাবে শিক্ষক সেটা করবেন না, যখন শিক্ষক কোনো শব্দ ব্যবহার করবেন সেই শব্দের বিভিন্ন ধরনের ধ্বনিগত পার্থক্য শিশুকে বোঝাতে হবে। বিশেষত বিশেষ বর্ণের ধ্বনিগত পার্থক্য স্পষ্ট উচ্চারণ শিক্ষককে করতেই হবে। এক্ষেত্রে রয়ের উচ্চারণ, লয়ের উচ্চারণ এবং 3 ধরনের স্বয়ের উচ্চারণ সম্পর্কে শিক্ষককে সচেতন হতে হবে এবং শিক্ষক সেই ধরনের ব্যবহার করবেন শব্দগুলো। এইভাবেই প্রতিনিয়ত এই অভ্যাসের ফলে শিক্ষার্থী বা শিশু একটি ভালো ভাষা শিখতে পারবে। একটি ভালো ভাষা শেখার প্রধান শর্ত হলো দুটো, একটা হচ্ছে শোনা বা লিসনিং, আর একটি হচ্ছে বলা বা স্পিকিং। শোনা বা লিসনিং এর ক্ষেত্রে আমরা একটা শিশুকে যত বেশি কথা বলবো, শিক্ষকরা যত বেশি শিশুর সামনে বিভিন্ন নিজেদের ভাষার এক্সপোজার দেবো, তার ভাষা তার সামনে তুলে ধরবো, যত বেশি শিক্ষার্থী শুনবে, অর্থাৎ তার ভাষাগত উপাদান শিক্ষার্থীর সামনে যত বেশি পরিমাণ শিশু রাখতে পারবে, তত তাড়াতাড়ি সেই ভাষাগত উপাদানকে ব্যবহার করে সেই নতুন ভাষা শিখতে পারবে একজন শিক্ষার্থী। এর জন্য শিশুর শব্দভাণ্ডার বৃদ্ধি করতে হবে। যখন শিক্ষক কোনো কথা বলছেন এবং শিশু সেই কথাটা শুনছে, শিক্ষকের বলা কথা এবং শিশুর কথা শোনার মধ্যে শিক্ষক এবং শিক্ষার্থীর অজান্তে শিশু মনে এক বিরাট পরিবর্তন হয়। কি সেই পরিবর্তন? না, শিশুর মধ্যে শব্দ ভাণ্ডার বৃদ্ধি পায়। কিভাবে বৃদ্ধি পায়? শিক্ষক যখন কোনো কথা বলছেন, শিশু সেই কথাটা শুনছে, এই বলা এবং শোনার মাঝে শিশু সেই কথাগুলোকে নিজের মতন করে সাজিয়ে যখন সাবলীলভাবে বলতে পারছে, তখনই শিশুর কথা বলার দক্ষতাটা প্রকাশ পায়। আর এই শিশুর এই সাবলীল কথা বলার দক্ষতাটাকে প্রকাশ করার জন্য বিভিন্ন ধরনের ভাষাগত উপাদান শিক্ষকের ব্যবহার করতে হবে। কি সেই ভাষাগত উপাদান? না, শিক্ষক শিক্ষার্থীর সামনে বিভিন্ন ধরনের বিষয় ভিত্তিক সংক্রান্ত বিভিন্ন কার্ড ব্যবহার করবেন এবং সেই কার্ড দেখে ছোট ছোট বাক্যে সাবলীলভাবে যাতে সেই শব্দগুলো বলতে পারে এবং সেই শব্দ ব্যবহার করে একটি সম্পূর্ণ বাক্যে উত্তর দিতে পারে। কারণ আমরা দেখেছি প্রাক-প্রাথমিক স্তরে যখন কোনো শিক্ষার্থী স্কুলে আসে, তাকে যখন শিক্ষক কোনো প্রশ্ন করেন, সেই প্রশ্নের উত্তর সে একটি মাত্র শব্দে উত্তর দেয়। সেই একটি মাত্র শব্দ থেকে তাকে একটি বাক্যে নিয়ে যাওয়ার চেষ্টা করেন শিক্ষক, এবং তার জন্য বিভিন্ন ধরনের ভাষাগত উপাদান শিক্ষার্থীর সামনে রাখবেন। সেই ভাষাগত উপাদানের একটি হলো বিভিন্ন বিষয়ভিত্তিক কার্ড। সেই কার্ডগুলো ব্যবহার করে শিক্ষক শিক্ষার্থীকে সাহায্য করতে পারেন। পরবর্তী ক্ষেত্র হচ্ছে সাউন্ড ডিসক্রিমিনেশন। কিভাবে করবে? যখন শিক্ষক কোনো শব্দ উচ্চারণ করছে, সেই শব্দের মধ্যে থেকে ধ্বনিগত পার্থক্য, সেই ধ্বনিগত পার্থক্যটা শিশুকে বুঝিয়ে দিতে হবে। এই ধ্বনিগত পার্থক্য বারবার শিক্ষক যখন করবে, সেই ধ্বনিগত পার্থক্য শিশু বুঝতে পারবে এবং তার নিজের মধ্যে যে বিকৃতি বা বিচ্যুতি তৈরি হয়েছিল, সেই বিকৃতি বা বিচ্যুতি সে ক্রমশ সংশোধন করে শিক্ষক যে
ভাষায় কথা বলছেন, শিক্ষক যে ভাষা ব্যবহার করছেন সেই ভাষায় কথা বলতে সক্ষম হয়ে উঠবে। এর পরবর্তী স্তর হচ্ছে লিসনিং স্প্যান। লিসনিং স্প্যান হচ্ছে অর্থাৎ যখন একটা শিক্ষার্থীকে আমরা কিছু শোনাবো, শিশুকে যখন ক্লাসরুমে শ্রেণীকক্ষে কিছু শোনাচ্ছি তখন একটানা শুনিয়ে যাব না, সেক্ষেত্রে আমাদের এই লিসনিং স্প্যানটা ব্যবহার করতে হবে। কেন লিসনিং স্প্যানটা ব্যবহার করব? লিসনিং স্প্যান হলো এমন একটি জিনিস যার মাধ্যমে শিশুকে কিছু শোনার পরে সেই মাথাতে সেটা ধারণ ক্ষমতা তার যাতে থাকে, সেই লিসনিং স্প্যানে শিক্ষক সেই সময়টুকু শিক্ষার্থীকে দেবেন। তাই শিক্ষার্থীর ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের ক্ষেত্রে এই লিসনিং স্প্যান খুব গুরুত্বপূর্ণ একটি ধাপ। পরবর্তী স্তরে আমরা আসবো স্পিকিং। শিশু যখন কথা বলা শেখে, প্রথম পর্বে তার কথা বলার মধ্যে যে ভুল বা ত্রুটিগুলো থাকে, যখন শিশু দ্বিতীয় পর্বে কথা বলে তখন সেক্ষেত্রে সেই ভুল বা ত্রুটিগুলো শিক্ষার্থী করে কি নিজেকে অনেক বেশি সংশোধন করে নিয়ে সাবলীলভাবে বলতে পারে এবং তার ভুলের মাত্রা বা কথা বলার ক্ষেত্রে ত্রুটির মাত্রা ক্রমশ কমে আসে এবং এই ক্রমশ কমে আসার পরে আস্তে আস্তে সে একদম সম্পূর্ণ সঠিক একটি বাক্য বলতে সক্ষম হয়। এবং এক্ষেত্রে শিক্ষকের কাজ হবে কি, যখন শিশু এই কথাগুলো বলছে তখন দেখা কিভাবে সে কথাগুলো বলছে। অর্থাৎ শিক্ষার্থী করে কি, যখন শিশুর কাছ থেকে শিক্ষকের কাছ থেকে শিশু যখন কোনো কথা শুনছে সেই কথাটাকে নিজের মধ্যে ধারণ করছে এবং ধারণ করার পর সে ঠিক সেই কথাটাকেই রিফ্লেক্ট করছে তার মতন করে, তার ভাষায় সাবলীলভাবে। এই শিক্ষার্থী এই ভাষার শোনা এবং সেটাকে ধারণ করা এবং বলা, এই প্রক্রিয়াটাকে সহজ এবং সরল করার জন্য শিক্ষক তার কথা উচ্চারণে বারবারই এটা আমাদের বলার যে বিভিন্ন ধরনের ধ্বনিগত পার্থক্য বা বিভিন্ন বর্ণের ধ্বনিগত উচ্চারণের দিকে শিক্ষককে সচেতন হতে হবে। এরপরে আসবো আমরা সেই বিহানের যে ভাবমূলগুলো আছে, 10টি ভাবমূল আছে, সেই 10টি ভাবমূল আমরা ভীষণভাবে ব্যবহার করব। সেই ভাবমূলের সঙ্গে সম্পর্কযুক্ত শব্দগুলো বারবার শিক্ষক ব্যবহার করবেন এবং ভাবমূল সংক্রান্ত শব্দগুলো বারবার শিক্ষার্থী শুনে তার ভুল সংশোধন করে বারবার শোনার ফলে সেই শব্দগুলো সে ব্যবহার করতে এবং প্রয়োগ করতে সক্ষম হবে। এবং সেক্ষেত্রে মার্জিত শব্দের ব্যবহার শিক্ষক করবেন। কিভাবে তিনি মার্জিত শব্দের ব্যবহার করবেন, ব্যবহারটা শিক্ষার্থীদের মধ্যে আনবেন। ধরা যাক একটি শিশু স্কুলে এসে বলল আজ খুব জোরে বৃষ্টি হচ্ছে, তখন শিক্ষক বলবেন হ্যাঁ আজ ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। এই খুব জোরে বৃষ্টি থেকে ঝমঝম শব্দে শিক্ষার্থীকে স্থানান্তরিত করা বা শিক্ষার্থীর মধ্যে নতুন একটি শব্দ ঢুকিয়ে দেওয়া শিক্ষকের হলো কাজ। আবার ধরুন আমরা যখন শ্রেণীকক্ষে নাম ডাকছি, নাম ডাকার ক্ষেত্রে আমরা যখন কোনো বাচ্চাকে দেখি সে আসেনি তখন ছাত্রছাত্রীরা সমস্যা নেওয়া এককভাবে বলতে আসেনি, যখনই সে বলছে আসেনি তখন শিক্ষক বলবেন অনুপস্থিত। এই বারবার অনুপস্থিত কথাটা শুনতে শুনতে আসেনির পরিবর্তে অনুপস্থিত কথাটা ব্যবহার করতে শিশু সক্ষম হয়ে উঠবে। এরপরে আসবো প্রিন্ট রিচ এনভায়রনমেন্ট। প্রিন্ট রিচ এনভায়রনমেন্ট আমরা কি বলছি, যখন একজন শিক্ষার্থী স্কুলে আসছে, সে স্কুলের বিভিন্ন অংশের নাম দেখতে পাচ্ছে, তার শ্রেণীকক্ষের নাম দেখতে পাচ্ছে, তার কিচেন গার্ডেন দেখতে পাচ্ছে, কিচেন গার্ডেনে বিভিন্ন গাছের নামগুলো দেখতে পাচ্ছে, ছোট ছোট লেবেল করে রাখা দেখতে পাচ্ছে, ভেষজ উদ্ভিদের নামের লেবেলগুলো দেখতে পাচ্ছে, সে তার মিড ডে মিলের ঘরের ওপরে নাম লেখা দেখতে পাচ্ছে, টয়লেটে ছাত্র এবং ছাত্রীদের জন্য আলাদা আলাদা নাম লেখা আছে, ছাত্র এবং ছাত্রীদের জন্য আলাদা আলাদা ভাগ করে আছে সেটা দেখতে পাচ্ছে, এবং পাশাপাশি তার শ্রেণীকক্ষে বুক কর্নার দেখতে পাচ্ছে। বুক কর্নার দেখার সাথে সাথে বিভিন্ন বইয়ের থাক, কোনোটা ছড়ার বই, কোনোটা গল্পের বই, কোনোটা বর্ণশেখার বইয়ের কাঠের যে লেবেলগুলো সেই লেবেলগুলো সে দেখতে পাচ্ছে। এই ধরনের প্রিন্ট রিচ এনভায়রনমেন্ট তার সামনে যত বেশি আমরা উপস্থাপন করতে পারবো, পড়ার প্রতি আগ্রহ শিশুর মধ্যে তত বেশি বেড়ে উঠবে। এর পরবর্তী স্তম্ভে আমরা আসি, সেটা হচ্ছে প্রি রিডিং। প্রি রিডিং স্তরে আমরা যখন শিশুকে আমরা ফ্লো চার্ট বা বর্ণ কার্ড বা ফ্ল্যাশ কার্ড বা টিএলএম এর ডান দিকে যে কোনো ধরনের কার্ড শিশুর সামনে উপস্থাপিত করব, আমাদের খেয়াল রাখতে হবে যখন কোনো বস্তুটা আমরা শিশুকে দেখাবো তার সাথে তার নামটা যেন থাকে। সে হয়তো সেই নামটা পড়তে পারছে না, কিন্তু 3 বা 4 বর্ণের লেখা একটি শব্দ সেখানে আছে, সেই শব্দটা সে বারবার দেখছে। ধরা যাক আপনি টিয়া পাখিকে চেনাচ্ছেন, টিয়া নামটি তলায়, পাখিটার সাথে তলায় লেখা থাকবে এবং বারবার সেই টিয়া নাম দেখাচ্ছেন আপনি, এবং সেই নামটি বর্ণটার উপরে, শব্দটির উপরে হাত রেখে আপনি বলছেন এটি টিয়া।
টিয়া পাখি এমন সময় আসবে যখন বারবার দেখছে এবং বারবার শুনছে, যখন আপনি কার্ডের মধ্যে বর্ণ কার্ডে বা ফ্ল্যাশ কার্ডে টিয়া পাখির ছবিটা আপনি বন্ধ করে রাখলেন, টিয়ার উপর হাত রাখলেন, ওরা সেই শব্দটি লোগোগ্রাফিক্যাল রিডিং করে সে তখন বলতে পারবে এটি টিয়া। অর্থাৎ তার একটা পিকটোরিয়াল ইমপ্রেশন তার মধ্যে তৈরি হচ্ছে, যেটা তার একটা ওয়ার্ড রেকগনিশনের ক্ষেত্রে তাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। অর্থাৎ বর্ণ চেনার আগে সে শব্দ করতে পারছে শুধুমাত্র এই লোগোগ্রাফিক ইন্টারপ্রিটেশন থেকে। পরবর্তী স্তরে আমরা দেখব, আমরা যখন বিভিন্ন বর্ণ চার্ট বা বর্ণ কার্ড ব্যবহার করব, তার সঙ্গে ব্যবহার করবো আরেকটি জিনিস, সেটা হচ্ছে ব্লকের বর্ণ। বিভিন্ন প্লাস্টিক বা কাঠের ব্লক আমরা পাই, এই বর্ণ ব্যবহার করে আমরা বর্ণটি যখন শিশুর হাতে দেবো, সেক্ষেত্রে কি পদ্ধতিটা হচ্ছে আমরা একটু দেখে নিই। প্রথমে বর্ণটি শিশুর হাতে একজন শিক্ষক দিলেন, শিক্ষক সেই বর্ণটা বললো, সেই বর্ণটা সে শুনছে, বর্ণটা সে শোনার পরে সেই বর্ণটি সে দেখছে, বর্ণটি সে অনুভব করছে এবং তারপরে সেই বর্ণটি বলছে। এইভাবে বর্ণ বলার মধ্যে প্রথমে শোনার পরে চিন্তন, তারপরে বলা, এইভাবে তার লেটার রেকগনিশন হচ্ছে। অর্থাৎ কোনো বর্ণ চেনানোর সময় এই পদ্ধতিতে শিক্ষক অগ্রসর হবে। পরবর্তীতে আসবো বই পড়ার নিয়ম। বই পড়ার নিয়মের ক্ষেত্রে শিক্ষক কি করবেন, প্রথমে তিনি বইয়ের একদম উপর থেকে নিচের দিকে পড়ার অভ্যাস করাবেন এবং দেখাবেন শিশুদের। ক্রমশ তিনি একটা লাইনের বাদিক থেকে ডান দিকে প্রতিটি শব্দের নিচে হাত রাখতে রাখতে ক্রমশ বাদিক থেকে ডান দিকে এগিয়ে যাচ্ছে এবং এই বাদিক থেকে ডান দিকে ক্রমশ এগিয়ে যেতে পরবর্তী লাইন এইভাবে তিনি ক্রমশ উপর থেকে নিচের দিকে আসছেন। এর পরবর্তী স্তরে আমরা যখন কোনো বইয়ের পাতা উল্টাবো, বইয়ের পাতা উল্টানোর ক্ষেত্রে আমরা করব কি, বইয়ের ডান দিক থেকে বাদিকে পাতা উল্টাবো। অর্থাৎ এক্ষেত্রে শিক্ষক হিসেবে আমাদের মনে রাখতে হবে, আমরা শিক্ষার্থীদের শেখাবো, আমরা যখন বই শব্দ পড়বো, রিডিং পড়ার সময় বইয়ের বাদিক থেকে ডান দিকে যাবো ক্রমশ একটা লাইন ধরে বা পংক্তি ধরে। আবার যখন আমরা বইয়ের পাতা উল্টাবো তখন আমরা ডান দিক থেকে বাদিকে আসবো। পরবর্তী ক্ষেত্রে আমরা দেখাবো বই ধরার নিয়ম। আমাদের কাছে একটা খুব কমন ফেনোমেনন, খুব চেনা একটি বিষয় হলো বইয়ের পাতা, বইটাকে শিশুরা উল্টো ভাবে ধরে। সেক্ষেত্রে আমরা করবো কি, ধরা যাক আমাদের বিহান বই, ধরা যাক আমাদের মজার বইয়ের একদম প্রথম পাতাটা আপনারা খুলে দেখুন, একটি ছবি আছে। সেই ছবিটা আপনি খুললে আপনি আপনার কাছে বইটা সোজাভাবে ধরলেন এবং সোজাভাবে ধরার পর সেই বইটি শিক্ষার্থীর কাছে নিয়ে গিয়ে আপনি কিভাবে ধরেছেন সেই বইটা দেখালেন এবং আপনার দেখা বইয়ের ছবি দেখে শিক্ষার্থী তখন যদি তার বইটাকে সে উল্টো করে ধরে থাকে, তখন সে সোজা করে ধরার অভ্যাসটা শিখবে। এটা একদিনে হবে না, এটা প্রতিনিয়ত করতে হবে, বারবার করতে হবে। পরবর্তী হচ্ছে প্রি রাইটিং স্টেজ। আমরা যখন আমাদের ডোমেইনগুলো দেখছিলাম বা ডেভেলপমেন্ট এরিয়াগুলো দেখছিলাম, সেখানে আমরা দেখেছি ফাইন মার্শাল স্কিলের কথা এবং ফাইন মার্শাল স্কিল ডেভেলপমেন্টের জন্য বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটির কথা জেনেছি। এই ফাইন মার্শাল স্কিলের বিভিন্ন অ্যাক্টিভিটির মধ্যে একটি হলো ক্রেয়নের ব্যবহার। এ প্রসঙ্গে আপনাদের বলে রাখা ভালো, আমরা প্যাস্টেলের থেকে ক্রেয়ন ব্যবহারটা শিশুদেরকে আগে শেখাবো এবং এই ক্রেয়ন থেকে ক্রমশ রং পেন্সিলের ব্যবহারে নিয়ে যাবো এবং রং পেন্সিল থেকে লেখার পেন্সিলের ব্যবহারে শিশুদেরকে নিয়ে আসতে পারবো। এই লেখার ক্ষেত্রে আরেকটি পদ্ধতি শিশুকে অবলম্বন করানো হয়, সেটা হচ্ছে আই হ্যান্ড কোঅর্ডিনেশন। অর্থাৎ শিশু যখন লিখছে তার মধ্যে এই আই হ্যান্ড চোখে দেখছে এবং তার হাত সেভাবে কাজ করছে, আই হ্যান্ড কোঅর্ডিনেশন হয়। তখন এই আই হ্যান্ড কোঅর্ডিনেশনের সঙ্গে শিশুর আরেকটি কাজ হয়, যেটি হলো ইয়ার আই হ্যান্ড কোঅর্ডিনেশন। অর্থাৎ যে বর্ণটিকে আপনি লেখাচ্ছেন সেই বর্ণটির ধ্বনিটি সে শুনছে, বর্ণটি তার চেনা এবং সে দেখছে, তারপরে সে লিখছে। সরি, অর্থাৎ এক্ষেত্রে তার যখন বলাটা হচ্ছে, বলার ক্ষেত্রে, লেখার ক্ষেত্রে সে প্রথমে বর্ণটি দেখছে, দেখার চেনা বর্ণটি দেখছে, দেখার পরে সে তার চিন্তনে আনছে, তারপরে সে সেটা মুখে বলছে এবং সেটা সে লিখছে। এই পদ্ধতির মাধ্যমে তার লেটার রাইটিং হচ্ছে। এই আই হ্যান্ড কোঅর্ডিনেশনের একটা বড় অ্যাক্টিভিটি বা কাজ হলো ডট জয়নিং। ডট জয়নিং আমরা আমাদের কুটুম কাটাম যে বইটি আছে সেই বইটি দেখে করাতে পারবো বাচ্চাদেরকে ডট জয়নিং। এবং ডট জয়নিং এর আগে আমরা সবার আগে খেয়াল রাখবো, ডট জয়নিং করানোর আগে আমাদের প্যাটার্ন রাইটিং করাতে হবে। আমাদের কুটুম কাটাম বইতে অজস্র প্যাটার্ন রাইটিং আছে এবং আপনারা ইনোভেটিভ আইডিয়াতে আপনাদের নিজেদের চিন্তা শক্তিতে নানা ধরনের প্যাটার্ন রাইটিং শিশুদেরকে করাতে পারেন। কিন্তু সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে আমাদেরকে, যে প্যাটার্ন রাইটিংটা আমরা করাচ্ছি সেই প্যাটার্ন রাইটিংটা যেন
সরাসরিভাবে শিশুর বর্ণলেখা বা সংখ্যা লেখার সঙ্গে সংযুক্ত হয়। এরপরে প্যাটার্ন রাইটিং এর পর আমরা ডট জয়নিং শিশুদেরকে শেখাবো। ডট জয়নিং এর ক্ষেত্রে আমরা প্রথমে খুব ঘন ঘন ডটগুলো শিশুদেরকে দেব এবং তারপরে ক্রমশ ডটের মধ্যে দূরত্ব বা গ্যাপ বাড়াবো এবং এক সময় আমরা ডট জয়নিং থেকে সরাসরি শিশুকে আমরা বর্ণলেখায় অভ্যস্ত করাবো। এইভাবে আমরা শিশুকে লেটার রাইটিং এর দিকে নিয়ে যাব। এই হলো আমার প্রাক-প্রাথমিক স্তরে বাংলা লার্নিং আউটকাম। এইভাবে আমরা শিশুদেরকে তাদের মান্য চলিত ভাষায় অভ্যস্ত করিয়ে, তাদের কথা বলায় অভ্যস্ত করিয়ে, তাদের লেটার রেকগনিশনের মাধ্যমে আমরা তাদের লেটার রাইটিং এর জায়গায় নিয়ে যাব। আপাতত এই অবধি ছিল আমার উপস্থাপনা। এবারে আমরা প্রাক-গাণিতিক স্তরেরটা শুনে নেব। ধন্যবাদ।